কোমরের খাঁজটা মারাত্মক গভীর। ইমপ্রেসিভ। কি বলেন? কুহু শুনতে না পেয়ে জিজ্ঞাসা করলো ভ্রু কুচকে। কিছু না। কাব্য সাথে সাথে গম্ভীর মুখে জবাব দিল। কুহুর সন্দেহ তবু থেকে গেল যেন। কাব্য ভাইয়ের মুখের অভিব্যক্তি দেখে মনে তো হচ্ছিল খুব অশ্লীল কিছু বলেছেন। কাব্য নিজের মতো এবার আস্তে করে কুহুকে শাড়ির কুচি ঠিক করে নিল। শাড়ির কুচি গোজার সময় কুহু কি মনে করে তাড়াহুড়ো করে কাব্যের থেকে কুচিগুলো কেড়ে নিয়ে গুজে দিল পেটিকোটে। কাব্য ভ্রু উঁচিয়ে কুহুর তাড়াহুড়ো করে করা এই কাজ দেখলো। আবছা আবছা পরপর অল্প হাসলো। কুহু বেচারির জন্য আজকের ডোজ হয়তো বা একটু বেশি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে বেচারি। কুহু আঁচল ঠিক করছে। কাব্য পাশে থেকে কৌতুক স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার হাজবেন্ড কি এখন তার চোখের পর্দাটা সরাবে? অনুমতি দিবেন? কুহু বাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দিল। হ্যাঁ। বলেই কাব্য ওড়না খুলে লম্বা করে এক শ্বাস নিয়ে কুহুর দিকে চেয়ে বিতৃষ্ণা নিয়ে বলল, আমার নজরে হেফাজত করে অনেক বড় গুনহার থেকে বাঁচিয়ে দিলে। তোর তো জানাতে রাস্তা ক্লিয়ার। কাব্যের এমন কথাতে ভ্রু বাঁকিয়ে তাকালো কুহু। পরপর মুখ ঘুরিয়ে আয়নায় চেয়ে বিরক্ত হয়ে জবাব দিল, ডিল মোতাবেক আমি এখন আপনার বউ নই, মন থেকে অন্তত। তাই নজর অ্যান্ড হাত দুটোই হেফাজতে রাখবেন, হ্যাঁ? কাব্য চোখ কুচকে কুহুর দিকে তাকিয়ে রইল, যেন কুহুকে ওর এই ডিলের সাথে যদি কাঁচা খেয়ে ফেলা যেত। কাব্য এর মধ্যে রেডি হয়ে নিয়েছে। ইতিমধ্যে কয়েকবার কাব্যের দরজায় টোকা পড়েছে। বাকিরা বাইরে অপেক্ষা করছে বরকনের জন্যে। কাব্য তৈরি হয়ে জুতো পরে নিয়েছে। কুহু এখনো মুখে মেকআপ দিচ্ছে। কাব্য বেচারা অল্প একটু জায়গা পেয়েছে আয়নার সামনে রেডি হবার জন্যে। পুরো রুমে এখন বলতে গেলে কুহুরই রাজত্ব। কাব্য তৈরি হয়ে একবার কুহুর দিকে তাকালো। শেষ তোর? কুহু চোখে কাজল লাগাতে লাগাতে জবাব দিল, 10 মিনিট লাগবে। আমি যাচ্ছি তাহলে। আয়, আস্তে আস্তে। তাড়াহুড়ো করে মেকআপ খারাপ করার দরকার নেই। কাব্য কথাটা বলতে বলতে ঘড়িটাও পড়ে নিল। রুম থেকে বেরিয়ে যাবার আগে কাব্য দরজার সামনে এসে হঠাৎ পিছনে ফিরে একবার কুহুর দিকে তাকালো। কুহু, একটা কথা ছিল। কাজল হাতে কুহু পেছনে ফিরে তাকালো। কাব্য কুহুর দিকে চেয়ে অল্প হাসলো। পরপর কুহুর চোখের দিকে চেয়ে শুনিয়ে শুনিয়ে বলল, তোর শরীরের সবগুলো তিল একদম পারফেক্ট জায়গায় আছে। স্পেশালি বাম পাশের কোমরও 3 ইঞ্চি নিচে একটা লাল তিল। উফ, একদম মারাত্মক। কাব্যের শেষের কথাটা ভীষণ অশ্লীল শোনালো কুহুর কানে। কুহু হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগে কাব্যর ডান চোখটা টিপে কুহুর দিকে দুষ্টু হাসি ছুঁড়ে বেরিয়ে গেল। ওদিকে কুহু বোকার মতো নিজের কোমরের দিকে চেয়ে আবারও কাব্যের যাওয়ার দিকে তাকালো। মাছ কাটা এবং বাকি সব ফটো সেশন করতে করতে রাতটাই পেরিয়ে গেছে। আগত মেহমান যে যার বাড়ি ফিরে গেলেন। কুহু আব্বু আম্মু এসেছিলেন উপহার মিষ্টি নিয়ে, ওনারাও চলে গেছেন। যতই হোক কুহু নিজে শ্বশুর বাড়ি আছে এখন। মেয়ে শ্বশুর বাড়িতে কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত, অন্তত এই কয়দিন। সন্ধ্যায় যখন কবিতায় কথা বললেন, স্বামীমাত্র কবিতার এই ধরনের কথাতে হাসতে হাসতে ব্যাকুল। অথচ কবিতা কিনা আজ বিকেলে এসেও চা খেয়ে গল্পগুজব করে গেছেন। কাব্যদের ফ্ল্যাটে ড্রয়িং রুমে সোফায় বসে আছে কাব্য, ওর হাতে মোবাইল। সেটাই ঘাটছে বসে বসে। তার পাশে কুহু কুশন কোলে নিয়ে সেটাই হাত ঠেসে বসে আছে। স্নিগ্ধ মুবিন মেঝেতে গিফট নিয়ে বসেছে। শামীমা রান্নাঘরে আনোয়ার সিদ্দিকের জন্য চা বানাচ্ছেন। কাব্যের বাবা মাত্রই রুমে গিয়ে চা চেয়েছেন। কুহু কাব্য দুইজনে আজ প্রচুর গিফট পেয়েছে। স্নিগ্ধ মুবিন বসে বসে মেহমানদের আনা গিফট প্যাকেট খোলা শুরু করলো একে একে। কাব্যর পাশে কুহু বসে আগ্রহ নিয়ে গিফটগুলো দিয়ে তাকিয়ে আছে, কারণ এই গিফটগুলোতে তারও অনেক ভাগ আছে। কাব্যের শ্বশুরবাড়ির গিফট খুলছে স্নিগ্ধ আর বিবরণ দিচ্ছে কি গিফট দেওয়া হয়েছে। ভাইয়ার জন্য এটা আরঙের পাঞ্জাবি। স্নিগ্ধ কাব্যের দিকে পাঞ্জাবিটা মেলে ধরল। দেখেছি, সুন্দর। বলেই আবারও ফোনে মশগুল হয়ে যাচ্ছে। এটা কুহুব, সরি আমাদের ভাবির মেবি জামদানি শাড়ি। স্নিগ্ধ কুহুর দিকে একটা শাড়ি এগিয়ে দিল। কুহু শাড়িটা ছুঁয়ে দেখলো, আসলে বেশ সুন্দর নীল রঙের শাড়ি। ওর মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে। স্নিগ্ধ সবার গিফট খুলে খুলে দেখিয়ে দিল। শেষ একটা গিফট প্যাকেট খুলতে বেরিয়ে এলো আরেকটা আপত্তিকর কাপড়। স্নিগ্ধ সেটা দেখা মাত্রই চমকে তাকালো নিজের ভাইয়ের দিকে। কাব্য তখনও ফোনের দিকে ব্যস্ত। কুহু ফ্যাল করে কাপড়টা দেখে পরপর চোরের মতো মুখ লুকিয়ে ফেললো আলগোছে। স্নিগ্ধ আহাম্মক হয়ে পরপর মুখ টিপে হাসলো, শুনিয়ে শুনিয়ে বলল, ভাইয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে আন্ডারওয়্যার পাঠিয়েছে, ব্র্যান্ডের, অ্যান্ড ভাইয়ের ফেভারিট কালার ব্ল্যাক। দেখেছি। বরাবরের মতোই মুখস্থ জবাব আনমনে ফোনে চেয়ে থেকে থেকে বলল কাব্য।
কুহু হা হয়ে সাথে সাথেই তাকালো কাব্যের দিকে। বেচারি এমন নির্লজ্জতা আশা করেনি। ওদিকে স্নিগ্ধ চূড়ান্ত বিস্ময় নিয়ে ভাইয়ের দিকে তাকালো। এত ভালো লেগেছে? বাহ ভাই। নিজেকে সামলে কৌতুক করে স্নিগ্ধ কাপড়টা ছুঁড়ে দিল কাব্যে সোজা মুখের উপর। কাব্যের মুখের উপর সেটা পড়তেই কাব্য বিরক্ত হয়ে সেটা সরিয়ে দিল মুখের উপর থেকে। তারপর জিনিসটা দেখে বিরক্ত রেগে গিয়ে স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ এমন একটা ভাব করলো যেন সে এসবের কিছুই জানে না। শ্বশুরবাড়ি থেকে এসব দেওয়া হয় শুনছিলাম। সো টেক ইজ ইজি ভাই। সাইজ মিলছে কিনা জানিও, বদলেও দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। বলে বলে স্নিগ্ধ রাক্ষসের মতো হাসতে থাকলো। বেচারা কাব্য ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে সম্ভবত। ও কুহুর দিকে তাকালো আর চোখে কুহু মুখ টিপে হেসে ওর দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে দেখছে। বেচারা কাব্য লজ্জায় পড়ে গেল। কুহুকে লুকিয়ে সাথে সাথে কাপড়টা কুশন দিয়ে লুকিয়ে গম্ভীর কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল। আমার ঘুম আসছে, আমি রুমে যাচ্ছি। বলেই দেখা গেল ফোন নিয়ে উঠে যাচ্ছে কাব্য। যাবার আগে কাব্য শামীমার কাছে রান্নাঘরে গেল। মায়ের কানের কাছে কি যেন ফিসফিস করলো কে জানে। শামীমা কুহুর দিকে চেয়ে হালকা হেসে কাব্যকে কি যেন উত্তর দিলেন। কাব্য মায়ের কপালে হালকা করে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল। কুহু পুরোটাই দেখলো সোফায় বসে বসে। কাব্য রুমে যেতে শামীমা এসে বাচ্চাদের এখনো ড্রয়িং রুমে পড়ে থাকতে দেখে বকা লাগালেন। বিশেষ করে কুহুর দিকে চেয়ে বললেন, কুহু, রুমে জামা, কাব্য ঘুমিয়ে যাবে। দেখ ওর কি লাগে। ও তাহলে এই ব্যাপার, এটাই বলা হচ্ছিল বড় মাকে। কাব্যের শিয়াল বুদ্ধি দেখে কুহুর খুব একটা অবাক হয়তো হলো না। ও কোনো কথা না বলে চুপচাপ কুশন ঠিক করে উঠে গেল কাব্যের রুমের দিকে। কুহু যেতেই ড্রয়িং রুমে ওদের গল্পের আসর ভেঙে গেল। কাব্য রুমের সোফাতে বসে তখনও ফোন দেখছে বেশ মনোযোগ দিয়ে, কারোর সাথে চ্যাট করছে। কুহু রুমে এসেছে আধা ঘন্টা হবে। রুমে এসে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে গেছে। কাব্যের চ্যাটিং এখনও শেষ হচ্ছে না। এক পর্যায়ে কুহু আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে গম্ভীর কণ্ঠে বলল, উর্মি আপু নাকি? কাব্য ফোনের থেকে মাথা তুলল ভ্রু কুচকে। হ্যাঁ, উর্মি আপুর সাথে কথা বলেছেন? কুহুর ভীষণ স্বাভাবিক স্বর, যেন এগুলো হবারই ছিল। এতে কুহু যে কিনা এখন কাব্যের স্ত্রী তার কিছু আসে যাবার নয়। কাব্য কুহুর দিকে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইল। কুহু আয়নায় তখনও স্বাভাবিক মুখভঙ্গি করে চুল আঁচড়াচ্ছে। কুহুর এমন ফালতু ফাজলামি প্রশ্নে কাব্য ভীষণ রাগলো ভেতরে ভেতরে, কিন্তু এই রাগ কুহুকে দেখালো না ইচ্ছে করে। কাকে দেখাবে আর কেনই বা দেখাবে? কাব্য কিছুক্ষণ চুপচাপ কুহুর দিকে তাকিয়ে থেকে তারপর উঠে এসে ফোনটা ওভাবে কুহুর হাতে এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে বলল, নিজে চেক করে শিওর হয় না। বলে এক মুহূর্ত কুহুর সামনে না থেকে সোজা হন করে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কুহু ফোনটার দিকে ভীষণ বিরক্তি নিয়ে তাকালো। এবার ধরবে না বলেও ফোনটা হাতে তুলে নিল। নিয়ে কাব্যের সম্পূর্ণ চ্যাটিং হিস্ট্রি দেখলো। কাব্য সোশ্যাল মিডিয়ার তেমন বন্ধু নেই, কারোর সাথে বিশেষ কথা বলেও না। তানিমের সাথে গতকাল কথা হয়েছে, স্রেফ দুটো মেসেজ পাঠানো হয়েছে তানিমের নাম্বারে। আসনিগ্ধের সাথে কথা হয়েছে বাসর ঘরের ডেকোরেশন নিয়ে। গ্যালারি ভর্তি অজস্র বিল্ডিংয়ের মডেলের চিত্র ছবি আর নিজের কয়েকটা ট্রিপের গ্রুপ ফটো। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল কুহুর। এটা তো ও কুহুই। বাসর রাতে কাব্যের বুকের উপর হা করে ঘুমিয়ে থাকা কুহুর ছবি। ভিডিও একটা সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে কুহু কোলবালিশ বিছানা থেকে ফেলে নিজে এগিয়ে এসে কাব্যের বুকে ঘুমাচ্ছে। ভিডিও থেকে কাব্যের মুখ টিপে হাসি শোনা যাচ্ছে। ভিডিও করতে করতে কাব্য ক্যামেরার পিছনে ফিসফিস করে এলো ভয়েসে হেসে হেসে বলছে, কি হলো এখন? কি হলো? আরে আস্তে, আমার ঘুম কেড়েছিস তো কি হয়েছে? তুই ঘুমা, শান্তিতে ঘুমা। আমি একটু মাইন্ড করিনি আমার বুকে ঘুমাচ্ছিস বলে। ঘুমা। লজ্জা পেয়ে গেল কুহু। ভেবেছিল ছবিটা নিয়ে কাব্যের সাথে ঝগড়া করবে, কিন্তু ভিডিও দেখে সেটা আর করা হচ্ছে না। বলারই দরকার নেই, কুহু এই ভিডিও দেখেছে। নাহলে কাব্য যেভাবে নির্লজ্জ ধুরন্ধর হয়েছে, না জানি কুহুকে কতটা কথা শোনায়। কথা শোনানোর জন্যই হয়তো বা ভিডিও করেছে। সে আনালো। কুহু এবার হোয়াটসঅ্যাপে ঢুকে কাব্যের রিসেন্ট চ্যাট হিস্ট্রি দেখলো। এতক্ষণ আবির নামে কারোর সাথে কথা বলছিল কাব্য। কুহু উপরের মেসেজ দেখলো। আবির নম্বরে উর্মি লেখা মেসেজ শো করতে ভ্রু কুচকে এলো কুহুর। ও আর ৭-৫ না ভেবে মেসেজ অপশনে ঢুকে মেসেজ পড়া শুরু করলো। কাব্য আবির নামক ছেলের কথার ধরন এমন। একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওইটা চেক করে জানা। ওকে। 12:30 AM ওয়েডনেসডে। গিয়েছিলাম, পাই নাই। যোগাযোগ নেই ওখানের কারোর সাথে। ফক। বুঝতেছি না আমি, তোর বিয়ে হওয়ার পর এখনো তুই উর্মিকে কেন খুঁজতেছস? ওরে এখন কি দরকার তোর? পরকীয়তা করার মতো ছেলে তুই না তাহলে? ব্লান্টার যা করার বিয়ের আগেই করে ফেলেছে। এখন আমার সংসার ভেসে যাচ্ছে। মানে? কুহু, তুই কি সত্যি বলতেছিস? সত্যি বলছি। আমি বিয়ে করতে চাই না। আমি চাই না আমার সংসার ভেঙে যাক।
ঝামেলা করতেছে নাকি এখনো? ইয়া। কেন? ওরে বলিস নাই তুই যে এখন এসব কিছু তোর নেই? প্রবলেমটা অন্য জায়গায়, বাদ দে। আরেকটা ফোন নাম্বার দিচ্ছি, ট্রেস করে আপডেট জানা। দে। 018। 2 দিন লাগবে, জানাচ্ছি। আর হ্যাঁ, বাসর রাইতের জন্য শুভকামনা। যদিও বুঝতেছি না আজ বিড়াল মারতে পারবি কিনা, তবুও বেস্ট অফ লাক। কাব্যের রিপ্লাই নেই। 11:25 AM থার্সডে। নো আপডেট। নম্বর বন্ধ। ফাক, খুব চালাকি সাইকো। ওর ডক্টরের সাথে যোগাযোগ করছোস? ইয়া, নো আপডেট। কই গেল এ? তুই ভাই খুঁজে খুঁজে এসব অতি চালাক প্রবলেমগুলো কই থেকে আনিস? Leave it. I'm getting mad. Damn. Leave it. I'm getting mad. Damn. I'll just murder this psycho for sure. মাথা ঠান্ডা কর। মার্ডার করবি কেন? তোর কাছে আরো উপায় আছে, রাইট? রিমেম্বার? Yeah. But where is she? আমিও বুঝতেছি না। তুই একবার ওনার সাথে দেখা করে আয়। No way. পাগল তুই? আরে লাভ আছে। একবার কুহুকে অন্তত এটা ফিল করা যে তোর সব কথা মিথ্যে না। ওনাকে দেখলে, ওনার সাথে কথা বললেই কুহু অন্তত একটু হলেও তোকে ভরসা করা স্টার্ট করবে। ট্রাইড বাডি। Fine. কুহুকে একবার মিট করা আমাদের সাথে কথা বললে আমরা একটু ম্যানেজ করা ট্রাই করি। Not now. কুহুর মুড ভালো না এখন। ভাই, কুহু এমন কবে থেকে হয়ে গেল? ও আগে কত সফট ছিল। তুই দেখ নিজেকে। তুই কুহুকে একটা কথা বলার আগে ভাবছিস কুহু কি ভাববে, কি রিয়াকশন দিবে। দ্যাটস ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ? ডেইলি সোপ চলছে আমার লাইফে, ড্রামাটিক সিরিয়াল লাইফ। বউই তো, সমস্যা নেই। মেয়ে মানুষের রাগ ভাঙতে কয়েকদিন এনাফ। তাও বিয়ে করেছিস, বউদের রাগ দ্রুত ভাঙে। Hell yeah. 1:05 AM ফ্রাইডে। এরপর আর কোনো চ্যাট নেই, ব্যাস মেসেজ এইটুকুই। কুহু পুরো মেসেজ পড়ে কিছুটা থম হয়ে থাকলো। তাহলে কাব্য ভাই উর্মি আপুকে খুঁজছেন। চ্যাটে মনে হলো উর্মি আপুর সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও কাব্য কুহুর সমস্ত কথা সবার আগে উনি কিভাবে জেনে ফেলতো? তারপর কাব্য উর্মি আপুর একসাথে এতগুলো ছবি, এসব এত এত প্রশ্নে কুহুর মাথাটা ভনভন করতে লাগলো। কাব্য বেরোলো বেশ সময় নিয়ে। কুহু ফোনটা তখনও হাতে নিয়ে বসে গভীর চিন্তা বিভোর। কাব্য কুহুকে এভাবে থম হয়ে বসে থাকতে দেখে এগিয়ে চুল মুছতে মুছতে বলল, শান্ত হয়ে গেছে? কুহু সম্বিত ফিরে পেল, আলগোছে ফোনটা রেখে দিল টেবিলের উপর। তারপর কাব্যের দিকে ফিরে স্বাভাবিক স্বরে বলল, কালকে কার সাথে দেখা করতে নিয়ে যাবেন? কাব্য বারান্দায় টাওয়েল মেলে দিয়ে এসে ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতে দিতে জবাবে দায়সারাভাবে বলল, আছে একজন। আমি জানতে চাইছি কে সে। কুহু বিরক্ত হলো, উঠে এসে কাব্যের সামনে এসে দাঁড়ালো। কালকেটা কালকে দেখা যাবে। কাব্য জবাব দিল, কি রহস্য পাকাচ্ছেন আপনি? উর্মি আপু কোথায়, আপনি সত্যিটা জানেন না? নাকি আবার দুজন মিলে নতুন কোনো ফোন দিয়ে আসছেন আমার জন্য? হ্যাঁ, দেখা গেল কুহু বলতে বলতে আবারও উত্তেজিত হয়ে যাচ্ছে। কাব্য ওর দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। কুহুর চোখ মুখ মারাত্মক কুচকানো। কাব্য বেচারা হতাশ শ্বাস ফেললো এ যাত্রায়। পরপর কুহুর হাতটা টেনে ওকে হঠাৎ বিছানায় ফেলে দিল। কুহু খেকিয়ে শাসিয়ে উঠবার আগেই কাব্য বাতি নিভিয়ে দিয়ে ওর মুখ চেপে ধরে ভীষণ শান্ত স্বরে জবাবটা দিল, বেঁচে দেব। এটার ফোন দিয়ে আসছিলাম আপনি উর্মি আপুর সাথে মিলে। মাথা মোটা একটা। স্লিপ নাও, নো মোর বুলশিট থটস। আজকের জন্য মোর দেন এনাফ বুলশিট কথা চিন্তা করা হয়েছে, আর না। ও কিছু বলতে যাবে, কাব্য এবার চোখ রাঙিয়ে শাসিয়ে উঠল। শ্, চোখ বন্ধ বলেছে না? ঘড়ির কাঁটা ঘুরছে, সকাল 8:05। কাব্যদের ফ্ল্যাট। রোদের আবছা আলো বারান্দা পেরিয়ে ক্রমশ আছড়ে ছিটকে পড়ে বিছানায় ঘুমন্ত এক যুগল স্বামী স্ত্রী স্নিগ্ধ মুখে। রোদের আলোয় ত্যক্ত বিরক্ত হয়ে কুহুর ঘুমটা কেন যেন আজ আগে ছুটে যায়। চোখ মুখ কুচকে শরীর স্ট্রেচ করতে পেটের উপর একটা শক্ত হাতের উপস্থিতি টের পেতে কুহু ভূ কুচকে ধীরে ধীরে মাথাটা নামিয়ে তাকালো পেটের দিকে। কুহুর ভদ্র সভ্য, যে কিনা এখন চূড়ান্ত অসভ্য স্বামী, কাব্যের হাত কুহুর পেটের মধ্যে রাখা, পেছন থেকে ধরে চেপে রেখেছে ভীষণ যত্নে ভরসায়। কুহুর রাগ হলো ভীষণ। যেহেতু স্বামী নামক আসামিকে ক্ষমা করা হয়নি এখনো, তাই ও হাতটা সরিয়ে দেবে বলে জোর করতে দেখা গেল কাব্য নড়ে চড়ে কুহুর পেটের দিকে আরো শক্ত করে হাতটা চেপে
ওকে নিজের দিকে আকস্মিক একেবারেই টেনে নিল। আচমকা আক্রমণে রীতিমতো চমকে উঠল কুহু। কাব্যের ঘুমন্ত মুখটা কুহুর মুখের প্রায় কাছাকাছি। আরেকটু এগুলে স্পর্শ পাবে একে অন্যের। কুহুর শ্বাস ভারী হচ্ছে হঠাৎ। ও ছটফটিয়ে উঠে কাব্যের হাত পেটের উপর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই কাব্য উফ বলে আওয়াজ তুলে আরও চেপে ধরে কুহুকে নিজের সাথে মিশালো। কুহুর শ্বাস বেড়ে যাচ্ছে। কাব্যের এতটা কাছেও কখনোই আসেনি সেভাবে। কুহু অস্থির ভঙ্গিতে কিছুক্ষণ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ছটফট করতে করতে হঠাৎ আপনা আপনি থেমে গেল কেন যেন। কাব্যের বুকের দুপাশে ওর হাত দুটো ঠেসে অপলক তাকিয়ে রইল ঘুমন্ত কাব্যের দিকে। অথচ কুহুকে অস্থির রেখে কাব্য নীরবে ঘুমাচ্ছে। গভীর ঘুমে ঘন ঘন শ্বাসও ফেলছে। কুহু কাব্যের এলোমেলো চুল দেখল, বন্ধ চোখের পাতা দেখলো, খাড়া উঁচু নাক দেখলো, তারপর ঠোঁট। একসময় কুহু তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ হাত বাড়িয়ে কাব্যের কপালে চুলগুলো সরিয়ে দিতে লাগলো একে একে ভীষণ যত্নে। কাব্য তখনও গভীর ঘুমে মগ্ন। ওর একমাত্র ঘাটতেরা ইগোয়ালি বউ ওকে ভীষণ আবেগে মুগ্ধ অ্যাডমায়ার করছে। কাব্য বেচারা সেটা জানেও না, কারণ জেগে থাকলে যা অসম্ভব ঘুমিয়ে গেলে কুহুর ভালোবাসা পাবে সেটা হয়তো কাব্য ভাবেওনি। ওদিকে কুহু কাব্যের কপালের উপরে ছড়িয়ে থাকা অল্প এলোমেলো চুল উপরের দিকে ঠেলে দিল আস্তে করে। তারপর ভীষণ কাছে থেকে তাকিয়ে রইল কাব্যের মুখটার দিকে। এভাবেই তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কুহুর কি যে হলো কে জানে, আলতো করে কাব্যের বুক থেকে দুটো হাত তুলে কাব্যের দুগাল চেপে ধরে পুনরায় দৃষ্টি নামলো কাব্যের ঠোঁটের দিকে। রক্তিম লালচে ঠোঁট দুটো। কুহুর কত যে আবেগে লজ্জার স্থান ছিল একসময়, এখন নেই। কুহু নিজেই নিজেকে প্রশ্ন করলো। প্রশ্নটা এই মুহূর্তে বড়ই বেখাপ্পা, কারণ কুহু নিজের মধ্যেই নেই এখন। তলিয়ে গেছে প্রেমের সাগরে, যে সাগরের ঠাঁই আজ অব্দি কোনো প্রেমিক বা প্রেমিকা পায়নি। তাই উপন্যাসের প্রেমিকা কুহু কাব্যের দুগাল চেপে ধরে আলতো করে মাথা নামালো। কাব্যের খাড়া নাকের উপর আস্তে করে একটা চুমু খেলো। চুমু খেয়ে সাথে সাথে ভয়ে সরে এলো। কাব্য টের পেলে কুহু লজ্জায় পড়বে ভীষণ। আর কুহু কাব্যের সামনে এখনই নিজেকে দুর্বল দেখাতেও চায় না। ও শাস্তি দিতে চায় মানুষটাকে আরও আরও। 6 মাসের যন্ত্রণা যে এত সহজে ভুলার নয়। কুহু তাড়াহুড়ো করে সরে যেতে চাইলে আবারও কি মনে করে ধীরে ফিরে তাকালো। কুহুর বুক কাঁপছে, হৃৎপিণ্ড অনেক জোরে বিট করছে। বেচারি কুহু নিজেই যেন নিজের হার্টবিট বাইরে থেকে শুনতে পাচ্ছে। কুহু ধীরে ধীরে মাথাটা তুলে তাকালো কাব্যের বন্ধ চোখ দুটোর উপর। কুহু যেন কোনো এক ঘরেই আছে। আস্তে করে আবারও নিজে থেকে কাব্যের কাছাকাছি এলো। কাব্যের কানের উপর হাত রাখলো আলতো করে। তারপর আস্তে করে মুখটা এগিয়ে এনে কাব্যের বন্ধ চোখের উপর চুমু খেতেই কাব্য ঘুমের ঘোরে কুহুর কোমর চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো আরো। চমকে উঠে কুহু বড় বড় চোখে তাকায়। সাথে সাথে কাব্য ভাই কি জেগে গেছেন? সাথে সাথে কুহু নিজেকে সামলে নিল। নিজের প্রখর অনুভূতি সামলে কোমর চেপে রাখা কাব্যের হাতের উপর পরপর কয়েকটা থাপ্পড় দিতে দিতে বলল, শুনছেন? ছাড়ুন আমাকে। মানে এই শুনছেন? ছাড়ুন আমায়। অসভ্যতা হচ্ছে কিন্তু এইসব। আপনি আপনার ডিল ব্রেক করছেন। এই কুহুর অনবরত হাতের উপর থাপ্পড় আর মৃদু স্বরে শাসানোতে কাব্যের আরামের গভীর ঘুমটা ভেঙে গেল। ও ভীষণ বিরক্ত হয়ে চোখ দুটো খুলে কুহুর দিকে তাকালো। ঘুমে পাগল চোখ দুটো দেখাচ্ছে ভয়ঙ্কর লাল, যেন এক্ষুনি ঘুম এভাবে ভেঙে ফেলায় কুহুকে খেয়েই ফেলবে। কুহু ওর ওই রকম চোখ দেখে কিছুটা দমলো, কিন্তু সেটা কাব্যকে বুঝতে না দিয়ে আগের মতো গম্ভীর কণ্ঠে বলল। হাত সরান। কাব্য কিছু বুঝতে না পেরে ভ্রু উচালো। কুহু ইশারায় দেখিয়ে দিল ওর কোমরের উপরে চেপে রাখা কাব্যের হাত। কাব্য একবার উদাসভাবে নিজের হাতটা দেখল, পরপর কুহুর দিকে চেয়ে গা ছাড়া ভাবে বলল, তো ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে। বলেই কুহুর পেটের উপর হাতটা আরো চেপে ধরে ঘুমাতে যাবে তার আগে কুহু হাতের উপর আরেকটা থাপ্পড় বসিয়ে বলল, তো মানে ডিল কি ছিল? আপনি এত দ্রুত ডিল ভুলে গেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে মনে হচ্ছে। ডিল শব্দটা কানে ঢুকতে কাব্যের মেজাজটা খিচে গেল। ওর সাথে সাথে কুহুর কোমর ছেড়ে দিয়ে ও পাশে ফিরে শুয়ে পড়ল। একটা শব্দ আর বলল না। কুহু হয়তো বা বিস্মিত হয়েছে। কাব্য কোনো রিয়াকশন দেখালো না। কুহু কিছুক্ষণ কাব্যের পিঠের দিকে ওভাবেই তাকিয়ে রইল। কাব্য এমন নীরবতা থাকার মতো ছেলে তো নয়, তাহলে বেশি গায়ে লেগে গেল কথা নাকি? লাগলেও কিছুই করার নেই। যেমন কর্ম তেমন ফল। পরপর কুহু উঠে গেল। ভার্সিটি আছে, কাব্যের প্রেজেন্টেশন আছে, দুজনে ভার্সিটিতে যেতে হবে। কাব্যের আর মাত্র 15 দিনের মতো ভার্সিটি যাওয়া লাগবে। তারপর কাব্যের পড়াশোনা শেষ, আর কুহুর তো সবে শুরু, এখনো অনেক দিন বাকি। সকালে খাবার টেবিলে কাব্য স্নিগ্ধ বসেছে পাশাপাশি চেয়ারে। স্নিগ্ধ কাব্যের পাশে বসে কাব্যের কানে কিছু গুপ্তমন্ত্র দিচ্ছে। কাব্য স্রেফ শুনছে, জবাবে মাঝে মধ্যে শুধু হু হা করছে। কুহু রান্নাঘরে শামিমাকে পরোটা করতে সাহায্য করছে।
নাস্তা বানানো প্রায় শেষের দিকে, তাই শামীমা কুহুর দিকে চেয়ে বললেন, আর লাগবে না মনে হয় পরোটা, তুই যা রেডি হয়ে খেতে আয়। কুহু মাথা নেড়ে চলে গেল। নিজেদের রুমে যেতে যেতে কাব্যের দিকে একবার আর চোখে তাকালো। কাব্য স্নিগ্ধের সাথে কথা বলতে বলতে কুহুর দিকে এক পলক তাকিয়েছে সবে তখন, কিন্তু কুহু সাথে সাথেই মুখটা ঘুরিয়ে নিয়ে নিজেদের রুমে চলে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হানিমুন এখন সম্ভব না, দুজনেই ব্যস্ত এখন। কানের কাছে পকপক করিস না, ম্যাচেজ ভালো নেই। হাল ছাড়ছে না স্নিগ্ধ। কাব্যর কানে আবারও ফিসফিস করে বলল, ওহ ভাই, কুহু মানে ভাবির মন ঠিক করার এখন গুরুত্বপূর্ণ সুযোগ, সো কাজে লাগাও এটা। কাব্য জবাবে তেতস্বরে বলল, ভাবি? আমার বউ ভাবেও নিজেকে? আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি ওর কোনো শত্রু। সেখানে সব হানিমুন রোমান্স আমার কপালে জুটবে না ভাই। সো সময় যাক, সম্পর্ক স্বাভাবিক হোক, তারপর যাব। স্নিগ্ধ কিছু বলার আগে শামীমা পরোটা নিয়ে ডাইনিং রুমে আসলেন। একটা চেয়ারে বসতে বসতে হঠাৎ আনোয়ারের দিকে তাকিয়ে নিজে থেকে বললেন, শুনছেন, আমি ভাবছিলাম কাব্য কুহু কোথাও একটা ঘুরে আসুক, কি বলেন? শামীমার এমন কথাতে চোখ বড় বড় করে তাকালো দুই ভাই। পরপর কাব্য চোখ গরম করে স্নিগ্ধের দিকে তাকালো। ভাইয়ের এমন রাগান্বিত চেহারাও দেখে স্নিগ্ধ কাব্যর দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ সে শামীমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। শামীমা দুই ভাইয়ের সব ইশারা বুঝলেন না। নিজের মতো করে আনোয়ার সিদ্দিকীকে বলে গেলেন, বিয়েটা হয়েছে এমন একটা পরিস্থিতিতে দুজন একটু একা কোথাও ঘুরে এলে মাইন্ড ফ্রেশ হবে, কি বলেন? আনোয়ার নিউজপেপারে রাখলেন টেবিলের উপর। তারপর কাব্যের দিকে তাকাতেই কাব্য সাথে সাথে লজ্জায় তাড়াহুড়ো করে গ্লাসে পানি ঢালতে ব্যস্ত হয়ে গেল। এসব কথা ও শুনে অভ্যস্ত নয়। নিজের বউয়ের সাথে চূড়ান্ত অসভ্য স্বামী হলো, বাবা মার সামনে এসব আলাপ কখনোই কাব্য অভ্যস্ত হতে পারেনি। আনোয়ার গ্লাসে পানি ঢালতে ব্যস্ত কাব্যকে গম্ভীর স্বরে ডাকলেন। কাব্য, কাব্য জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে ইচ্ছে করে অন্যমনস্ক হয়ে জবাব দিল। জি? আনোয়ার গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় যেতে চাও দুজন? সিদ্ধান্ত নিয়ে স্নিগ্ধকে বলে রেখো, ও টিকিট কেটে দেবে। হুম। কোনো রকমের জবাব দিয়ে কাব্য লজ্জায় এরপর আর মাথা তুলতে পারল না। বাবা মায়ের সামনে এসব কথা শুনে অভ্যস্ত নয় কাব্য একদমই। ওদিকে নির্লজ্জ স্নিগ্ধ মিটমিট করে হাসছে। একবার কাব্যের কানের কাছে এসে বিড়বিড় করলো, ভাই, আরও দুটো টিকিট এক্সট্রা কাটবি? আমি আর স্নিগ্ধের কথাতে সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্যর দিকে। স্নিগ্ধ সাথে সাথে ঠোঁটে আঙ্গুল চাপলো। কাব্য সেটা দেখে ভ্রু কুচকেছে হাতার শ্বাস ফেলে আবারও খেতে মন দিল। কুহু খাবার ঘরে আসতে কাব্য নিজের মতো চুপচাপ খেতে খেতে চেয়ার এগিয়ে দিল ওকে বসার জন্যে। কুহু একবার কাব্যের দিকে চেয়ে তারপর ধীরে চেয়ারে বসলো। কাব্য নিজের মতোকে পরোটা এগিয়ে দিচ্ছে, তারপর অমলেট, চিকেন ঝোল। কুহু একবার কাব্যের দিকে তাকালো, কাব্যর দিকে তাকায়নি একবারের জন্য, অথচ ঠিকই কুহুর পছন্দের চিকেন ঝোল এগিয়ে দিচ্ছে, গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। কুহু অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পরপর আস্তে করে খেতে মন দিল। ক্লাস কখন শেষ হবে? কাব্য ও গাড়ি ড্রাইভ করতে করতে নিজের মতোই উদারভাবে প্রশ্নটা করলো। 12টায়। কুহুরও এক বাক্যে জবাব। শেষ হলে কল দিস, পিক করে নেব। কাব্য জানালার ওদিকে মিরর চেয়ে দেখতে দেখতে গাড়ির স্টিয়ারিংটা ঘোরাতে ঘোরাতে বলল, আমি একা যেতে পারি। কুহুর এক বাক্যে জবাব এবারও। কাব্য একবার তেরা নজরে কুহুর দিকে তাকালো। কুহু মুখটা থমথমে করে সোজা তাকিয়ে আছে। কাব্য চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। পরপর কুহুর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, বিয়েটা মানিস না, ওকে ফাইন, কিন্তু আমার কাছে এটা ছেলে খেলা নয়। নিজের বিয়ে করা বউ নিয়ে আমার রেসপন্সিবিলিটি আছে। পরপর আবারও ড্রাইভিংয়ে মন দিয়ে শীতল স্বরে শাসানোর স্বরে বলল। কল দিবি শেষ হলে, নো মোর আর্গুমেন্টস। কুহু এবার তীক্ষ্ণ চোখে কাব্যের দিকে তাকালো, অথচ কাব্য নিজের মতো চুইংগাম চিবোতে চিবোতে ড্রাইভ করছে। কুহু আবারও মুখ ফিরিয়ে নিল। কাব্য ভার্সিটিতে এসে গাড়ি থামালো। কুহু গাড়ি থেকে নেমে দাঁড়াতেই কাব্য বলল, একটা জায়গায় নিয়ে যাব, আমাদের লাঞ্চের ইনভাইটেশন আছে, আম্মুকে বলে রেখেছি। কুহু ভ্রু কুচকে তাকালো কাব্যের দিকে। গুলশান ঢাকা। কাব্য গাড়ি থামালো একটা দোতলা সাদা রঙের রাজকীয় বাড়ির সামনে। কুহু গাড়ি থেকে নামলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বাড়িটার আশেপাশ। কাব্য গাড়ি পার্ক করে এসে ওর পাশে এসে দাঁড়ালো। কুহু ভ্রু কুচকে পুরো বাড়িটা একবার চোখ বুলালো। পরপর কাব্যকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কার বাড়ি এটা? উর্মিয়াপুর? কাব্য কুহুর হাতটা ধরলো, এগিয়ে যেতে যেতে জবাব দিল। হুম। কুহু সাথে সাথে ছটফট করে উঠে রেগে রেগে বলল, আমি যাব না ওই মেয়ের সামনে, ছাড়ুন। ওই জঘন্য মেয়ের মুখ আমি দেখতে চাই না।
আপনি আমাকে আগে বলবেন না কোথায় এনেছেন? আমি জানলে আসতামই না। কুহু কাব্যের হাত থেকে ওর হাত বারবার ছাড়ানোর চেষ্টা করছিল। কাব্য এবার ওর দিকে চেয়ে খানিকটা ধমক দিয়ে বলল। শাট আপ, উর্মি এখানে নেই। তাহলে? কুহু ছটফট করা থামিয়ে বলল। কাব্য জবাব দিল না। সাথে সাথে কলিং বেল বাজাতে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। কাব্য ওকে দেখে বলল, আমার ওয়াইফ। দাদু কোন রুমে? দাদু। কুহু মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন বেশ ভদ্রস্বরে কথা বলছে সার্ভেন্টের সাথে। মনে তো হচ্ছে বেশ গম্ভীর সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে কাব্যের। সার্ভেন্ট কাব্যকে একটা রুম দেখিয়ে দিয়ে আলগোছে মাথা নামিয়ে চলে গেল। কাব্য ঘরে ঢুকতেই আরো দুজন সার্ভেন্ট এসে কাব্যের সামনে দাঁড়িয়ে বলল, দাদুমণি স্লিপিং পিল নেননি আপনি আসবেন বলে। আমি কি ওনার মেডিসিন রুমে পাঠিয়ে দিব? কাব্য হালকা মাথা দুলিয়ে বিনয়ী স্বরে জবাব দিল। আমার ওয়াইফ। দাদু কোন রুমে? বলে কুহুকে নিয়ে সার্ভেন্টের দেখানো রুমে ঢুকলো কাব্য। বারান্দায় চেয়ার একটা বৃদ্ধ মহিলা বসে শব্দ করে আওয়াজ করে কোরআন পড়ছেন। কুহু রুমটা দেখলো। বিশাল এক কক্ষ। রুমের এক পাশে দেয়ালে টানানো একটা ছবির দিকে কুহুর নজর আটকে গেল। এটা এটা তো উর্মি আপু। তাহলে এটা সত্যি উর্মিদের বাড়ি। কিন্তু কাব্য বলল এখানে উর্মি আপু নেই, না থাকারই কথা। চ্যাট হিস্ট্রি অনুসারে উর্মি আপু কোথায় সেটা কাব্য ভাই নিজেও জানেন না। কাব্য কুহুকে টেনে নিয়ে গেল বারান্দায়। কাব্য বৃদ্ধ নারীর সামনে গিয়ে ওনার হাঁটুর কাছে মাটিতে বসে গেল। আস্তে করে ডাকলো, দাদু। কুহু অবাক হলো। কাব্য মেঝেতে বসেছে। ওর তো ডাস্টে ওডিসি আছে। কুহু তখনও দাঁড়িয়ে রইল। মাথায় ওর তখনও কিছুই ঢুকছে না। কাব্যের আলতো স্বরে ডাকে বারান্দায় বসে কোরআন পাঠ করা বৃদ্ধ মহিলা একসময় থামলেন। কোরআন কিছু মুখে একপাশে রাখলেন। তারপর হালকা হেসে বললেন, কাব্য দাদু, তুই না? কাব্য হালকা হাসলো। দাদুর হাতটা নিয়ে আলতো করে হাতের পিঠে চুমু খেয়ে বলল, আমি। সাথে তোমার নাতবো এসেছে। কাব্য মেঝেতে বসে থেকে কুহুর দিকে চেয়ে বলল, ও কুহু, 5 ফুট 3 লম্বা, চেহারা শ্যামলা, চুল আগে কোমরছে তো, এখন আমার উপর রাগ করে টম্বয় কাট করেছে। কাব্য একে একে কুহুর বিবরণ দিতে লাগলো দাদুকে। কুহু কাব্যের তাকিয়ে তখনও কাব্য দাদুকে দেখছে। দাদু হেসে হেসে সবটাই শুনতে থাকেন কাব্যের থেকে। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, উনি ব্লাইন্ড অ্যান্ড পা দুটি প্যারালাইজড। কুহু ফিরে তাকালো আবার দাদুর দিকে। দাদু হেসে এদিক ওদিক হাত বাড়িয়ে বললেন, বউ, এইদিকে আয়, তোরে একটু ছুঁয়া দেখি। কুহু তখনও অবাক হয়ে দাঁড়িয়ে। কাব্য ইশারা করলে কুহু আলতো করে দাদুর হাতটা সামনে থেকে এসে ধরল। দাদু ভীষণ যত্নে চুমু খেলেন কুহুর হাতে। বিস্ময়ে আপ্লুত হয়ে বললেন, কি মোলায়েম হাত, আল্লাহ তোদের বিয়াতে বরকত দিক। কুহু কাব্যের দিকে তাকালো। কাব্য মৃদু হাসলো স্রেফ। দাদু কুহুর হাতটা উপরে ধরে রাখলেন। বললেন, কাব্য তোরে খুব জ্বালায়নি রে বউ? কুহু জানতেন না। এবার জবাব দিল। হ্যাঁ? কাব্য পাশ থেকে ফোরন কেটে দুষ্টু হেসে বলল, আমি জ্বালাই তোকে? আর ইউ শিওর? কুহুর সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্য হেসে উঠল। দাদুকে বলল, এই প্রশ্ন তো তোমার আমাকে করা উচিত দাদু। তোকে করব কেন? কত নরম মনের মাইয়া, মেপে ঝেপে কথা বলে, ও কেন জ্বালাইব তোমারে? দাদু কুহুর হাতটা টেনে ওকে নিজের পাশে এনে আরেকটা চেয়ারে বসালেন। কুহু দাদুর প্রশংসা শুনে কেন যেন লজ্জা পেয়ে গেল। কাব্য তো কখনোই সুযোগ ছাড়েন না। টিপ্পনি কেটে বলল, খুবই নরম স্বভাবের তোমার নাতবো, কথাই বলতে চায় না, আর স্বামীকে তো খুব মান সম্মান করে, রাইট কুহু? কুহু জবাব দিল মুখ ফুলিয়ে। যতটুকু প্রাপ্য ততটুকু করি। কাব্য অবাক হওয়ার ভান ধরে বলল, ইয়া খোদা, কি বলেই মে। দুজনার ঝগড়া দেখে দাদু হেসে হেসে বললেন, তোর ভাগ্য বালা, আমি তো ভাবছিলাম উর্মির কারণে তুই। কাব্য ফিরে তাকালো দাদুর দিকে। কুহু একই সাথে তাকালো। হয়তো বা সেটা বুঝলেন দাদু। সাথে সাথে উনি থেমে গেলেন। নিজেকে শুধরে কুহুর দিকে চেয়ে বললেন, সংসার কেমন যায় তোর বউ? গেছস তো সবচেয়ে ভালো একটা পরিবারে, আর হইছস আমার সবচেয়ে পছন্দের নাতির বউ। তোর ভাগ্য আল্লাহ এমনিই সোনায় মোড়া রাখুক। কুহুর কেমন যেন লাগলো। এবার ও কাব্যের দিকে এক ঝলক দেখে নিল। কাব্য ওর দিকে অল্প হেসে তাকিয়ে আছে। কুহু চোখ সরিয়ে নিল। কাব্য এবার সোজা সাপটা প্রশ্ন করলো। উর্মির কথা শুনে কুহু খেয়াল করলো। দাদু, উর্মি কোথায়? কেউ উর্মির সাথে দেখা করবে।
দাদু অপ্রস্তুত হচ্ছেন সম্ভবত কুহু সামনে বলে। কাব্য ওনাকে আশ্বস্ত করে বলল, কেউ উর্মির সাথে আমার সম্পর্ক জানতে চাইছে। আমার সংসারটা বাঁচিয়ে দাও দাদু। দাদু সাথে সাথে কুহুর হাত চেপে ধরে চিন্তিত কণ্ঠে বলতে লাগলেন, তুই ওরে উর্মির লাগি কষ্ট দিছস নাকি? পাগলামি কইরো না বউ, তোর জামাই অমন পোলা না রে পাগল। কুহু এবার কথা বলল। উর্মি আপুর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল, আমি শুনেছি দাদু। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। কোনো প্রেম ছিল না, আমার নাতিন মানসিক রোগী আছিল একটা। কাব্য পাশ থেকে যন্ত্রণে জবাব দিল। সিজোফ্রেনিয়া পেশেন্ট ফ্রম পাস্ট 12 years। কুহু অবাক হয়ে দাদুর মুখের দিকে তাকিয়ে রইল। দাদু আবারও বললেন, উর্মি 6 বছর বেলা থেকেই মানসিক রোগে ভুগতাছিল। হাজার চিকিৎসার পরও ওর রোগ সারে নাই। টাকা দিলেই যে সুস্থতা পাওয়া যায় না, ওইটা উর্মিরে দেখলেই বোঝা যায়। বলতে বলতেই দাদুর চোখে পানি চলে এলো। কাব্য কিছু বলল না, অথচ কুহুর ভীষণ মায়া হলো কেন যেন। ও দাদুর চোখের পানি কি মনে করে মুছে দিল। দাদু সাথে সাথেই নিজেকে সামলে বলা শুরু করলেন, আমার নাতিন উর্মি তোর জামাইয়ের জীবনে তুফান অচল। আমারে তোগো পরিবার চিনে, আনোয়ার তো আমারে আম্মা কইয়া ডাকে। সেই হিসাবে কাব্যের সাথে আমার ভালো একটা সম্পর্ক। কাব্য আজ অব্দি আমারে পর দাদু ভাবে নাই। নিজের দাদুরে একটা নাতি যা যা করে, ও আমার লাগি তাই তাই করছে। দাদু বলতে বলতে আবারও ফুপিয়ে উঠে পরপর ফুপিয়ে উঠে বলেন, কিন্তু আমি স্বার্থপর। নিজের নাতির সাজানো গোছানো লাইফ নষ্ট কইরা দিছি আমি। কুহু তাকালো কাব্যের দিকে। কাব্য তখন মাথাটা নামিয়ে মেঝের দিকে চেয়ে আছে। কুহু আবারও তাকালো দাদুর দিকে। দাদু এবার বলতে থাকেন, উর্মির সাথে কাব্যের দেখা হয়। উর্মি যেদিন বিদেশ থেকে চিকিৎসা শেষ করে দেশে আসে, তখনও মোটামুটি সুস্থ আছিল। কাব্য আমার বাসায় আসতো যেত। উর্মি ওরে দেখা পছন্দ করছিল। তারপর কাব্যের সাথেই ও কথা বলতো। কাব্য যেহেতু আমার বাসায় আসতো, ও কথা বলছে কদিন। কিন্তু উর্মি দেখা গেল কাব্যের বালা পাইয়া যায়। কাব্য ওরে মানা করে শুরুর দিকে। দেখা গেল এরপর উর্মি কাব্যের ভার্সিটিতেই গিয়া অ্যাডমিশন নিছিল। তারপর শুনলাম কাব্যরে প্রপোজ করছে ও। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবারও বলা শুরু করলেন, কাব্য একবার মানা করার পর ওর রাগ তখন আবার বাড়া শুরু করে। ও সুইসাইড করে। আমি ভয় পাইয়া যাই। আমার নাতিন একটাই আল্লাহর দয়ের দুনিয়ায়। ওরে আমি আমার নিজের বাচ্চার ন্যায় পালছি এই 2 হাতে। আমার মাথা কাজ করে না। আমি কাব্যরে ডেকে কই কদিন ওর সাথে থাকতে, তারপর সুযোগ বুঝে ওর চিকিৎসার জন্য বিদেশে পাঠাই দিমু আমরা। দাদু উত্তেজিত হয়ে পড়েন এইবার। বিশ্বাস করছে রি, তো জামাই রাজি আসিল না। আমি ওরে জোর করি। তারপর কাব্য আমার কথা শুনে ওর সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু উর্মি কাব্যরে অনেক মেন্টালি টর্চার করত। তাই ও আমার সাথে আলোচনা করে উর্মির সাথে সব সম্পর্ক নিজে থেকে শেষ করে দেয়। শুরুতে উর্মি বুঝে নাই, কিন্তু যখন বুঝবার পারে ও আবার সুইসাইড করে। আমাকে একটাই নাতিন, মা মরা মেয়েটারে আমি এই 2 হাতে পালছি। আমি পাগল হইয়া যাই তখন। কাব্য আমারে বোঝায়, বলে ও উর্মিরে বুঝাইব না যে ও ওর লাগে সম্পর্কে নাই। উর্মিকে ফুসলাইয়া ও লন্ডন পাঠাইয়া দিবে আমার বড় পোলার কাছে। আমি রাজি হই, কিন্তু উর্মি যাইতে চায় না লন্ডন। কাব্য অনেক চেষ্টা করে, পারে নাই। তারপর একদিন শুনি তুমি কাব্যর লাগি সুইসাইড করছো। কাব্য ওই দিন আমার সামনে আইসা বসছিল। বুঝবার পারছিলাম ওর দিল আবার ভাঙছে। কিন্তু ওই দিন আমি বুঝতেছিলাম কাব্য আমার নাতিন উর্মির লাইগা কোনো দিন অমন কষ্ট পায় নাই যেমন তোমার লাইগা পাইছিল। ও বারবার নিজেরে দোষী বলে গালাগালি দিতেছিল। ওর মধ্যে ওই দিন আমি
ওই দিন রাগ অপরাধ বোধ দেখতেছিলাম, আমার তখন বুঝে আসলো কাব্য তোমারে ঠিকই ভালা পাইয়া গেছে। আমি বলছিও এটা হেদিন। কিরে বলি নাই? ও অবাক নয়নে কাব্যের দিকে তাকালো। কাব্যর সাথে সাথে চোরের মতো মুখ লুকিয়ে অন্যদিকে তাকালো। শ্বাস ছাড়ে কুহু দাদুর দিকে ফিরে জিজ্ঞাসা করে, আপনার নাতি আমায় ভালোবাসে না দাদু? ও আমার ব্যাপারে সবকিছু উর্মি আপুকে জানাতো। কেডা জানাইতো? দাদু বুঝতে না পেরে আবারও জিজ্ঞাসা করলেন। উনি আপনার নাতি। কুহু ও জবাবে শীতল স্বরে বলল, কিন্তু উর্মির লগে তো ওর কিছু নাই, ও জানাবে কেমনে? কাব্যের সাথে সবটা শেষ হইয়া যাওয়ার পর উর্মি এটা নিজে আইসা বলছে আমাকে বছর খানেক আগে। দাদু অবাক হয়ে বললেন। কাব্য বউ কি কয়? দাদু ভীষণ বিস্মিত কাব্যকে জিজ্ঞাসা করলেন। কাব্য হতাশ ও ঠোঁট উল্টে জবাবে বলল, না না, আমার থেকে নয়, আমি জানাইনি, বাট আমি ফাইন্ড আউট করার ট্রাই করেছি সবটা। কাব্য বলতে বলতে কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে নিল। তখন সন্ধ্যা 7টাতেই ঢাকা মহাসড়ক। কাব্য গাড়ি ড্রাইভ করছে, পাশে কুহু চুপচাপ বসে আছে। কাব্য ড্রাইভ করতে করতে কুহুর দিকে একবার তাকালো। কুহুকে এতটা নীরব হয়ে যেতে দেখে কাব্য আগে থেকেই কথা তুলল। সোজা রাস্তার দিকে চেয়ে থেকে বলল, মনে হয় না এত কিছুর পরে তো সন্দেহ গেছে, রাইট? কুহু উত্তরে নীরবতা ভাঙল। দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, রাইট। কাব্য ঠোঁট টেনে হাসলো। সাথে সাথে বিতৃষ্ণা নিয়ে স্টিয়ারিং এ চাপড় বসিয়ে পড়ল। জানতাম আমি। কাব্যের এমন স্বরে বলা কথাটা কুহুর খুব গায়ে লাগলো। কাব্য কুহুর দিকে ফিরে বলল, দাদু অনেক কিছু জানেন, অনেক কিছু বলেছেন, কিন্তু আমার উত্তর এসব ছিল না। কাব্য উত্তরে স্রেফ হাসলো। বিতৃষ্ণা নিয়ে ঠোঁট টেনে একটা হাসি। ওই হাসিতে কুহু উত্তেজিত হলো। এবার একের পর এক বলে যেতে লাগলো, আমি জানতে চেয়েছি আপনি উর্মি আপুর সাথে কখনো হয়তো আমার ভুল না হলে হয়তো দাদুর অগোচরেই রিলেশনে ছিলেন। নইলে একটা মানুষ আপনার সমস্ত কথা কিভাবে জেনে যাচ্ছে? আপনার আর ওর একই দিনের একই ড্রেস আপে ছবি আমাকে দিচ্ছে, এগুলো কি স্বাভাবিক? মোটেও না। আমি বেশি ভাবছি না এখানে, এটাই ফ্যাক্ট। কাব্য শুনলো সব, চুপ করে উত্তর দিল না, শুধু গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। ওসব দেখেও না কুহু। আবারও বলে যেতে থাকে, কথা বলেন, উত্তর দিন। আছে আপনার কাছে এর কোনো উত্তর? আমি কিভাবে বুঝবো আপনার মধ্যে উর্মি আপুর জন্য দুর্বলতা ছিল না? কিভাবে ধরবো ওসব মিথ্যে আপনাকে ফাঁসানো হচ্ছে? কিভাবে ভাববো আপনি আমাকে না ওকে? কুহুর কথা শেষ করার আগে কাব্য হঠাৎ একদম আচমকা গাড়ি থামিয়ে দিল। কুহু সাথে সাথেই কথা থামিয়ে হা করে তাকালো সামনে রাস্তার দিকে, পরপর কাব্যের দিকে। কি হয়েছে? গাড়ি কেন থামালেন? কাব্য বড় বড় শ্বাস ফেলে আচমকা হঠাৎ হাত বাড়ি কুহুর কোমরে ছেলে টেনে ওকে একদম নিজের দিকে সামনে এনে বসিয়ে দিল। কুহু তো রীতিমতো চোখ বড় বড় করে তাকালো। আচমকা আক্রমণে ভয়ের আত্মা লাফাচ্ছে। কাব্যের মুখ রক্তিম লাল চোখ নিয়ে ও কুহুর কোমরে আঙ্গুল দিয়ে খামচে ধরতে আ বলে কুহু ব্যথায় চোখ কুচকে নিল। পরপর টলমল চোখে তাকালো কাব্যের দিকে। দুজনের বুকে হৃদস্পন্দন চূড়ান্তে। একজন আরেকজনেরটা স্পষ্ট শুনতে পাচ্ছে। কুহুর শ্বাস একের পর এক ফেলতে ফেলতে কাব্যের মুখের দিকে মাথা তুলে তাকালো। ছটফট করার চেষ্টা করে বলল, বাড়াবাড়ি করছেন আপনি, ছাড়ুন আমায়। করছে কি করবে? কাব্যে তেরা উত্তর। কুহু ভ্রু কুচকে মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য আজ আর ওসবের ধার ধারল না। কুহুর কোমরের দুপাশে হাত রেখে ওকে আরো টেনে আনলো নিজের দিকে। কুহু আরো ঘনিষ্ঠভাবে কাব্যের গায়ের সঙ্গে মিশে যেতেই ভয়ার্ত চোখে একবার রাস্তার দিকে চেয়ে আরেকবার কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য পরপর কুহুর ঘাড়ে চুমু খেলো, একটা শক্ত একটা চুমু। হতবাক হয়ে গেল কুহু। চোখ খিচে কাব্যকে ধাক্কা দিল, পারল না। কাব্য কুহুর কোমর দু হাতে চেপে ধরে ওর কানের কাছে হিসিস করে এলো ভয়েসে দাঁতে দাঁত চিবিয়ে শুনিয়ে বলল, কি বলছিস না? হ্যাঁ, আমি এইভাবে শুধু তোকে আদর করি, ছুই, ওকে না, ওকে কখনোই না। কুহু তখনও চূড়ান্ত হতবাক, চোখ কুচকে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য তখনও রাগের মাথায় ভারী শ্বাস ফেলতে ফেলতে কুহুর নাকে চুমু খেলো। কুহু আরো বড় চোখ করে কাব্যের দিকে তাকালো। কাব্য আবারও লো ভয়েসে ঠান্ডা স্বরে বলল, বুঝিস না এখনো? আমি কাব্য তোকে অ্যাডমায়ার করি, যেভাবে একটা হাজবেন্ড তার ওয়াইফকে করে। কাব্য এবার কুহুর চুলে হাত রেখে কপালের পেছনে চুলে গুজে দিতে দিতে বলল, আর চুল? আমি যখন অ্যাবড়ো থাবড়ো করে কাটা চুল আঙুল দিয়ে সরে মুগ্ধ হই, তখন শুধু তোকেই দেখি, ওকে না, ওকে কখনোই না। কুহুর বুক কাঁপছে অসম্ভব। ও চায় না দুর্বল হতে। কাব্যের থেকে সরে যাওয়ার জন্য ছটফট করে উঠে কাপা স্বরে বলল,
ছাড়ুন আমাকে, এসব এখানে বলার জিনিস না। কুহু ও পেছানোর চেষ্টা করতে কাব্য ওকে সাথে সাথে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। কুহু চমকে উঠে কাব্যের বুকে দুহাত ঠেসে তাকালো ওর মুখের দিকে। কাব্য কুহুর ঠোঁটের কোণে এবার হঠাৎ শক্ত একটা চুমু বসালো। কুহু সাথে সাথে চমকে উঠে ধাক্কা দিতে চাইলো, কাব্যকে পারল না। কুহু চোখ পরপর খিচে শক্ত করে বন্ধ করে ফেলেছে। কাব্য কুহুর ঠোঁটের কোণে চরম আশ্লেষে চুমু খেয়ে সরে আসলো নিজে। কাব্য ওর বন্ধ চোখের দিকে চেয়ে এবার ওর বাহু চেপে ধরে ঝাঁকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে যেতে লাগলো, ওকে ওকে কখনোই না, কিন্তু তোকে সব সময়, সবটা সময়। আই আই লাভ ইউ, জাস্ট লাভ ইউ অ্যান্ড ব্লাডি লাভ ইউ ড্যাম ইট। কুহু টলমল চোখে ধীরে ধীরে চোখটা খুলে তাকালো, সাথে সাথে কাব্য রাগে ফুঁসছে রীতিমতো তখন। অবাক মলিন কুহুর মেয়েলি দুই আকর্ষণীয় চোখ, যা স্বামী কাব্য ভীষণ আবেশে চোখ দেখে ভেতর পরিমাণ করার চেষ্টা চালাচ্ছে। তখন কুহুর দুই শীর্ণকায় হাত কাব্যের বুকের শার্ট খামচে ধরেছে, চেয়ে আছে ভয়ার্ত চোখে কাব্যের চোখের দিকে, পলক ফেলছে থেমে থেমে। কাব্য তখন একইভাবে কুহুর চোখে চোখ রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কুহু একসময় ইতস্তত ভঙ্গিতে কাব্যের শার্ট আঙ্গুলের মুঠি থেকে ছেড়ে দিতেই কাব্য থম ভঙ্গিতে নিজের বুকের শার্টের দিকে তাকালো। কুহু চোখ নামে অস্বস্তি নিয়ে হালকা করে ধাক্কা দিল কাব্যকে। কাব্য সরে গেল সহসা। কুহু চুপচাপ সিটে এসে বসলো, কথা না বলে জানালার দিকে ফিরিয়ে জোরে একটা শ্বাস নিয়ে সেভাবেই থম হয়ে বসে থাকলো। ওর চোখ তখন কেমন যেন টলমলে। কান্না আটকে গায়ের ওড়না মেলে দিয়ে সেটাকে খামচে ধরে আঁকড়ে ধরে ওভাবে বসে রইল। বেসুরে তবলার ন্যায় কানের কাছে কাব্যের একটা কথা বারবার বেজে যাচ্ছে, কাব্য লাভস কুহু, অনলি অ্যান্ড অনলি তুই কুহু। এই কথাটা কাব্য ভাই সেদিন কেন বলল না, যেদিন কুহু এসেছিল প্রেমের দাবি নিয়ে? থাপ্পড়। কাব্য ভাইয়ের অবহেলা কুহু এত কিছুর পরেও ভুলতে পারে না কেন? অথচ আজকের এই কথাটা শোনার পর কুহুর নাজুক হৃদয় ধরফর শুরু করেছে, বুক ফেটে কান্না আসছে। আবার অনেকটা দিন পর কাব্য তখনও কুহুর দিকে চেয়ে আছে। পরপর আস্তে করে ডাকলো, কুহু। কুহু হা করে একটা লম্বা শ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে জবাবে শ্বাসরুদ্ধ গলায় জবাব দিল, দেরি হচ্ছে আমাদের, গাড়ি স্টার্ট দিন। কাব্য কুহুর হাতটা ধরে কিছু বলতে যাবে, সাথে সাথে কুহু হাত সরিয়ে নিল। কাব্য থেমে গেল, সাথে সাথে ফিরিয়ে নিল হাত। ভ্রু কুচকে ওপাশ ফেরা কুহুর দিকে চেয়ে রইল অনেকক্ষণ। কুহুর নাক টানার শব্দ আসলো একবার। কাব্য চোখ বুজে মাথাটা উঁচিয়ে ধীরে ধীরে সিটে হেলান দিল। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলল স্রেফ। শ্বাসের সাথে বেরিয়ে এলো কতগুলো চাপা দীর্ঘশ্বাস। খানিক পরে চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। আবার নিজেই মনে মনে নিজেকে কয়েকশো থাপ্পড় বসালো। আজ ওর একটা ফালতু বাচ্চামো ভুলের জন্য কাব্য নিজেও সাফার করছে, একইভাবে কুহুও সাফার করছে। কুহু যদিও সেটা স্বীকার করবে না। বিকেল 5:30। কায়া স্নিগ্ধ নদীর পাড়ে বসে আছে। কায়ার হাতের বাদামের প্যাকেট মাত্রই স্নিগ্ধ কিনে দিল। কায়া খুশি মনে বাদাম খেতে খেতে নদীর দিকে চেয়ে আছে। পরনে স্কুল ড্রেস, স্নিগ্ধর পাশে বসে আছে। কায়া বাদাম খেতে খেতে স্নিগ্ধের দিকে চেয়ে বলল, খাবেন দেই? স্নিগ্ধ বাধ্য ছেলের ন্যায় হাঁ করল। কায়া অল্প হেসে স্নিগ্ধের মুখে বাদাম দিল। স্নিগ্ধ বাদাম চিবুতে চিবুতে হঠাৎ ভাবুক হয়ে বলল, ওরা আসবে আজ, দেরি হচ্ছে আমাদের। কায়া ঘড়ি দেখলো, জবাব দিল। চলে তো আসার কথা এখনো। স্নিগ্ধ আর কিছু বলল না। ওই তো অদিতি আপু, ধ্রুব ভাইয়া। কায়া বাদামের প্যাকেট ফেলে উঠে দাঁড়ালো। স্নিগ্ধ ওদের চিনে না, আশেপাশে খুঁজে দেখতে দেখতে বলল, কই, কোথায়? কায়া ওদের দেখিয়ে বলল, ব্লু শার্ট ব্ল্যাক শার্ট দেখছেন? স্নিগ্ধ তাকালো সোজা সামনের দিকে। একজোড়া কাপড় এগিয়ে আসছে ওদের দিকে। স্নিগ্ধের কেন যেন গলাটা শুকিয়ে এলো হঠাৎ। কায়ার বাড়ির কারোর সাথেই ওরেই প্রথম দেখা। না জানি কি থেকে কি ব্লান্ডার ঘটে। স্নিগ্ধ নিচু স্বরে বিড়বিড় করলো, খোদা, ইজ্জতটা রাইখো। অদিতি এসে কায়াকে জড়িয়ে ধরল। কেমন আছিস? কায়াও পাল্টা জড়িয়ে ধরল। মৃদু হেসে জবাবও দিল। অদিতি জবাব দিল, ভালো, তুমি? ধ্রুব স্নিগ্ধের দিকে হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করলো ওরা দুজন। ধ্রুব হালকা হেসে বলল, হাই, হোয়াটসঅ্যাপ। গুড ভাইয়া। স্নিগ্ধ মুচকি হাসার চেষ্টা করলো। ওদিকে বেচারার জানের পানি শুকিয়ে গেছে ইতিমধ্যে। ধ্রুব কায়ার দিকে চেয়ে নম্র হয়ে বলল, হাই শালি সাহেবা। হাই ভাইয়া, কেমন আছেন? কায়া হালকা হেসে কুশল জিজ্ঞাসা করলো। কোনো ক্যাফেতে বসে কথা বলি? ধ্রুব অফার দিল, সিজনস রেস্টুরেন্ট, মহাখালী। ধ্রুব, অদিতি, স্নিগ্ধ, কায়া বসেছে সম্মুখে সম্মুখে। ধ্রুব সবার জন্য খাবার অর্ডার দিয়েছে যার যার পছন্দ মতো। ওদিকে বেচারা স্নিগ্ধ অস্থির ভীষণ, বারবার কপালের ঘাম মুছতে মুছতে ইতিউতি চোখ ফেরাচ্ছে।
কায়া হয়তো বা সেটা বুঝলো। ও আলগোছে সবার অগোচরে টেবিলের নিচে স্নিগ্ধের হাতের উপর হাত রাখলো। স্নিগ্ধ তাকালো, সাথে সাথে কায়া মৃদু হাসলো। স্রেফ স্নিগ্ধ পাল্টা হাসার চেষ্টা করলো, নিজেকে গম্ভীর করে কায়ার হাতটা চেপে ধরে। স্নিগ্ধ ব্রেভ পুরুষ, বইয়ের সামনে নিজেকে দুর্বল দেখাবে না, ওর ইজ্জত যে থাকবে না। তার উপর একবার স্নিগ্ধকে ভয় পেতে দেখলে কায়ার বাচ্চাও ওকে মান দিতে চাইবে না। আর উপন্যাসে স্নিগ্ধ এতটা বোকাস্বামী নয়। ধ্রুব ওদিকে লেমন জুসে চুমুক দিতে দিতে ওদের দুইজনের এইসব কাণ্ড ভ্রু বাঁকিয়ে বাঁকিয়ে দেখছে। অদিতি ওদিকে বসে ফোনে তৃণার সাথে কথা বলছে। ধীর ঘুমাতে যাবে, মায়ের সঙ্গে কথা বলবে বলে জেদ দেখাচ্ছিল। স্নিগ্ধ ও কায়ার এসব নিয়ে অদিতির আপাতত মন না থাকলেও ওর ধুরন্ধর বখাটে স্বামী ঠিকই আছে। স্নিগ্ধের চোখ এবার পড়ল ধ্রুবর দিকে, দেখতে পেল ধ্রুব ভ্রু কুচকে স্নিগ্ধের দিকে চেয়ে আছে। স্নিগ্ধর সাথে সাথে কেসে উঠে কায়ার হাত সরিয়ে ওর থেকে একটু দূরে সরে বসলো। ধ্রুব এবার হেসে উঠল নিঃশব্দে, অদিতির দিকে চেয়ে বলল। কল শেষ? অদিতি ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, ধীরজে দেখাচ্ছিল। ওদের কথা শুনি এবার। ধ্রুব বলল। অদিতি এবার যেন হুঁশে এলো, কায়ার দিকে চেয়ে এবার ভীষণ আতঙ্কিত হয়ে বলল, বিয়ে যে করে ফেললি, এখন জানিস তো গ্রামের অবস্থা। তোর আব্বু শুনলে? স্নিগ্ধ পাশ থেকে উত্তেজিত হয়ে বলল, কি করবেন? কিছু না, আমার ওয়াইফও এখন। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো সাথে সাথে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ধ্রুবর এমন চাহনি লক্ষ্য করে চুপসে যায়, চুপ হয়ে গেল তাৎক্ষণিক। বেচারা ধ্রুবর চোখে চোখ রাখতে পারছে না, কেন যেন ভয় পাচ্ছে। যতই হোক বউয়ের বড় বোনের স্বামী, তার উপর শুনেছে ধ্রুব ভাই মারাত্মক রাগী। আর ধ্রুবকে দেখেও মনে হচ্ছে অনেক রুড একটা মানুষ। অদিতি স্নিগ্ধের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, জি ভাইয়া, আপনার ওয়াইফও, কিন্তু ও তার আগে আমাদের গ্রামের মেয়ে। আমাদের গ্রামের খবর তো জানেন, নতুন করে কি বলবো আর। স্নিগ্ধ মুখটা চুপসে গেল। অদিতি কায়ার দিকে চেয়ে বলল, স্নিগ্ধের বাবা মা জানে? কায়া চুপসে যাওয়া মুখে স্রেফ মাথা দুপাশে দোলালো, অর্থাৎ না। অদিতি তীক্ষ্ণ চোখে তাকালো কায়ার দিকে। এত বড় একটা ব্যাপার জানাজানি হলে কি কেলেঙ্কারি হবে জানিস, বোকা কোথাকার। কায়া মাথাটা নামিয়ে নিল, মাথা যেন বুকে এসে ঠেকবে, ওইভাবে নিচু স্বরে দায় মেনে বলল, সরি আপু। অদিতি হতাশ শ্বাস ফেলে ধ্রুবর দিকে তাকালো, চিন্তিত স্বরে বলল, কি করা যায় বলুন কিছু, বিয়ে তো করে ফেলেছে, এখন লোক হাসাহাসি হলে কবিতা আন্টি অনেক কষ্ট পাবে। ধ্রুব তখনও স্নিগ্ধকে তীক্ষ্ণ চোখে দেখছে। বেচারা স্নিগ্ধ একটু পর পর কেসে উঠে সোজা হয়ে বসতে বসতে আর চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিচ্ছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি বিরক্ত হয়ে ওকে ঝাঁকালো। কি বলে, কি করবে? ধ্রুব স্নিগ্ধের থেকে চোখ সরিয়ে অদিতির দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে বলল, আরে আমি কি বলবো, আমার কি লুকিয়ে বিয়ে করার অভিজ্ঞতা আছে নাকি? দিয়েছো এক্সপিরিয়েন্স হতে? অদিতি ভ্রু কুচকে ধ্রুবর দিকে তাকিয়ে ওর ফালতু মজা শুনলো, পরে মুখটা তেতো করে বলল, সিরিয়াসলি ধ্রুব, এমন একটা পরিস্থিতিতে আপনি এমন মজা করছেন? ধ্রুব আবারও লেমন জুসে চুমুক দিতে দিতে গা ছাড়া ভঙ্গিতে বাঁকা হেসে জবাবটা দিল, টু বি অনেস্ট, মজা তো আমার লাগছেই। তোমার এন্টি লাভার বাবার গ্রামে ফাইনালি এমন একটা কেস, ফাটাফাটি ব্যাপার একটা। বলেই হেসে উঠল ধ্রুব। অদিতি ভ্রু কুচকে রাগ নিয়ে ধ্রুবর দিকে চেয়ে দেখলো ওই হাসি। পরপর স্নিগ্ধের অগোচরে চোখ রাঙিয়ে বলল, বেশি হচ্ছে কিন্তু, ওদের সামনে আমার বাবা। ব্যাস, আবারও শুরু হয়েছে তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যার বাবা নিয়ে প্যানানি। ধ্রুব হচ্ছে চালাক স্বামী, আবার বাবা নিয়ে ঝগড়া শুরু করার আগেই ও কথা ঘুরিয়ে ফেললো। তখন দেখা গেল ওদের অর্ডার করা খাবারও চলে এসেছে, তাই না চাইতে অদিতিকে চুপ হতে হলো। তবুও এটা চোখ রাঙানি দেওয়া ভুলল না। ধ্রুব অদিতির দিকে চেয়ে মাসুম চেহারা বানিয়ে ফিসফিস করে বলল, আরে ভাবে এটা, ফাইনালি, লিটারেলি ফাইনালি কেউ তো এই নিয়ম ভাঙলো তোমাদের বাড়ির। সো ভাঙতে দাও, তোমার বাবার বোঝা উচিত এটা 2026 সাল, প্রেমের বিয়ে ইজ সো নর্মাল নাওয়াডেজ। অদিতি হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব সেটা দেখে সারেন্ডার করে বলল, আচ্ছা আচ্ছা কুল, আগে খেয়ে নিই, তারপর ভাবছি। অদিতি মুখ ঘুরিয়ে নিল। খাবার খেতে খেতে ধ্রুব আর স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ তাকিয়েছিল একই সাথে। ধ্রুবর গম্ভীর মুখ দেখে সাথে সাথে আবারও চোখ নামিয়ে নিল। ধ্রুব সেই গম্ভীর মুখে খেতে খেতে প্রশ্ন করল, বিয়ের সাক্ষী কে ছিল তোমাদের? স্নিগ্ধ মাথা তুলল। জি। সাক্ষী কে ছিল? ধ্রুব সোজাসাপটা জিজ্ঞাসা করলো। স্নিগ্ধ গলা পরিষ্কার করে শুকনো স্বরে জবাব দিল, ভাইয়া, ভাবি, ভাবি মানে কুহু, আমার চাচাতো বোন। কাব্য? ধ্রুব হয়তো কাব্যের নাম শুনেই অবাকই হয়েছে। স্নিগ্ধ চুপ। ধ্রুব অবাক হয়ে বলল, ও রাজি হয়েছে এভাবে বিয়েতে? আই মিন এই লোকে বিয়ে করাতে? স্ট্রেঞ্জ।
স্নিগ্ধ অসহায় হয়ে অদিতির দিকে তাকালো। এবার অদিতি সেটা বুঝে ধ্রুবর কাছে মাথা এনে ফিসফিস করে বলল, দেখুন ধ্রুব, এত বড় ভাই সাজার দরকার নেই। স্নিগ্ধ অপ্রস্তুত হচ্ছে কিন্তু। ধ্রুব শুনল না, স্নিগ্ধের দিকে চেয়ে আবারও জিজ্ঞাসা করলো, দিনমোহর? 2,10,000। স্নিগ্ধ চাপা স্বরে বলল। কে দিল, তুমি? ধ্রুব ভ্রু বাঁকালো। আমি অল্প, বাকিটা ভাইয়া। স্নিগ্ধ আবারও শুকনো কণ্ঠে জবাব দিল। ধ্রুব মাথা দুলালো, আবার খেতে মন দিল। স্নিগ্ধ কায়ের দিকে ফিরে চোখের ইশারায় কিছু বলল। কায়া বেচারিও বেকায়দায় পড়েছে, ওর নিজেরও আশ্চর্য লাগছে ধ্রুবর এমন আচরণ দেখে। ফোন কলে তো ভাইয়াকে খুশি দেখাচ্ছিল বিয়ের নিউজে, এখন স্নিগ্ধের সামনে এসে এমন আচরণ করছেন। ধ্রুব ভাই তো এমন না, উনি আজ এতটা গম্ভীর রুট দেখাচ্ছেন কেন? কায়া অদিতির দিকে তাকালো। অদিতি কায়ার দিকে চেয়ে চোখের ইশারায় আশ্বস্ত করলো। পরপর ধ্রুবর দিকে মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আবার কি হয়েছে? ধ্রুব খেতে খেতে নিচু গলায় স্রেফ অদিতিকে শুনিয়ে কণ্ঠে হাই নিয়ে বলল, আম জিলাস। যে কাজ আমি করতে পারলাম না সেটা এই পুচকে ছেলে মেয়ে করে ফেলেছে, তাই একটু বুকের পাটা মাপছি তোমার বোনের হাজবেন্ডের। অদিতি বিরক্ত হয়ে বলল, বাচ্চা আপনি এখন এমন অযৌক্তিক কথা বলছেন, থামান এগুলো। ধ্রুব জবাব দিল না, সেভাবে স্নিগ্ধের দিকে চেয়ে বলল। কবে থেকে রিলেশন? অদিতির মেজাজ গরম, সে চোখ রাঙিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে ওকে। স্নিগ্ধ গলা খাকারি দিয়ে জবাব দিল, 2 বছর প্লাস। ইন্টার থেকে? ভেরি গুড। ধ্রুব খেতে খেতে চাপা হেসে বলল। স্নিগ্ধ নিচু কণ্ঠে শুধরে দিল, না ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। কায়া নিশ্চয় টেনে পড়তো। ধ্রুব বলতে বলতে কায়ার দিকে তাকালো। কায়ার সাথে সাথে মাথা নামিয়ে নিল। লজ্জা পেয়েছে বেচারি। খাবার দাবার শেষ। ধ্রুব অদিতির সাথে স্নিগ্ধ আজ দেখা করেছিল, কিভাবে বিয়েটা সবার সামনে তুলবে, কিন্তু পুরোটা সময় ধ্রুব এতটা গম্ভীর ছিল যে স্নিগ্ধর সাহস হয়নি ওসব নিয়ে কথা বলার। দেখা গেল স্নিগ্ধ মনে মনে কিছুটা আশাহতই হয়েছে। যে কাজের জন্য এলো কিছুই হলো না, উল্টো ধ্রুব ভাইয়ের সামনে নিচু হয়ে গেল। ধ্রুব বিল মিটিয়ে নিল। স্নিগ্ধ মেটাতে চাইলে ধ্রুব শুনল না, স্রেফ ওয়ালেট কেটে নিয়ে নিজের ফোন থেকে বিকাশ করে দিল। সবাই একসাথে বাইরে বেরোবে। ধ্রুব অদিতির দিকে চেয়ে বলল, আই নিড টু টক টু স্নিগ্ধ। আমরা যাচ্ছি, তোমরা আসো। ধ্রুবরে এক কথাতে স্নিগ্ধ কায়া দুজনেরই মুখ একদম শুকিয়ে গেল। এবার দুজনে একে অপরের মুখ চাচাই করলো। অদিতি সেটা লক্ষ্য করে ধ্রুবর কাছে এগিয়ে এসে বলল, কেন? দেখুন, আমার বোন আর বোনের হাজবেন্ড কিন্তু, সো বুঝে শুনে কথা বলুন। ধ্রুব শুনল না। আয়েশি ভঙ্গিতে অদিতিকে পাশ কাটিয়ে স্নিগ্ধের ঘাড়ে হাত রাখতে বেচারা স্নিগ্ধ একটা ঢোক গিলল। অসহায় হয়ে ধ্রুবর দিকে তাকাতে ধ্রুব ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, লিসেন, মেয়েরা গল্প করুক, আমরা এগোই। বাইরে এসে ধ্রুব স্নিগ্ধ একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালো। এখানে শেষ বিকেলে নরম রোদ এসে আছড়ে পড়ছে। ধ্রুব স্নিগ্ধ ছায়া পেয়ে একটা বটতলার নিচে এসে দাঁড়ালো। দূরে থেকে কায়া অদিতি এগিয়ে আসছে। অদিতির পাশে দাঁড়িয়ে বকবক করছে, আর বেচারি কায়ার শুকনো মুখ, নিজের স্বামীর দিকেই তাকানো। কি করছে ধ্রুব ভাই সেটাই ভয়ার্ত চোখে দেখার চেষ্টা করে যাচ্ছে। স্নিগ্ধ ওখানে দাঁড়ানো, ওদিকে স্ত্রী কায়ার জানে পানি নেই। ধ্রুব স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ বারবার কপালের ঘাম মুছছে। ধ্রুব সেসব দেখে টিস্যু এগিয়ে দিতে স্নিগ্ধ ফ্যাসফ্যাসে গলায় বলল, ঠিক আছে ভাইয়া। ঘাম মুছো। ধ্রুব গম্ভীর স্বরে বলল। ধ্রুবর এমন একটা গুরু গম্ভীর কণ্ঠ শুনে স্নিগ্ধ সাথে সাথে টিস্যু নিয়ে কপাল নাকের ঘাম মুছে ফেলল। ধ্রুব ভেতরে ভেতরে চাপা হেসে দেখল স্নিগ্ধকে এভাবে নার্ভাস হতে দেখে ওর ভালোই মজা লাগছে। হয়তোবা ধ্রুবর মধ্যে তোফাজ্জল হায়াতের আচরণ চলে আসছে। কথায় বলে না, যেমন শ্বশুর তেন জামাই, নাক কাটা শ্বশুরের কান কাটা জামাই। হাসলো ধ্রুব। ধ্রুবর মেয়ে হলে সেও ওর প্রেমিকের সাথে এমন একটা আচরণ দেখাবে। অ্যাক্টিং তো ভালোই পারে। ধ্রুব ওরফে তোফাজ্জল হায়াত। হাসলো ধ্রুব মনে মনে। পরপরই মুখ চোখ গম্ভীর করে ফেললো। স্নিগ্ধের দিকে চেয়ে বলল, আমাকেই এত ভয়? তোমার ওয়াইফের বাবা কিন্তু খুব একটা সুবিধার না, তাকে কিভাবে ফেস করবে? স্নিগ্ধ তাকালো ধ্রুবর দিকে, নিচু কণ্ঠে উত্তর দিল। সাহস জুগিয়ে তবেই সামনে যাব ভাইয়া। ধ্রুব এবার স্নিগ্ধের দিকে তাকালো। পরপর দূর থেকে অদিতির দিকে চেয়ে হালকা হাসলো। আবারও স্নিগ্ধের দিকে চেয়ে মৃদু হেসে গম্ভীর গম্ভীর অভিনয় বাদ দিয়ে মৃদু হেসে বলে গেল, আমার আর অদিতির কাহিনী জানো? আমার এত প্রতিপত্তি, আমার বাবার এত নাম ডাক থাকা সত্ত্বেও আমার বিয়ের নাটক সাজানো লেগেছে। কায়া জানে, শুনে নিও ওর থেকে। আর তোমরা লুকিয়ে বিয়ে করেছো। ইটস নট আ সিম্পল ম্যাটার ব্যাডি। বুকের পাটা এখন থেকেই তৈরি করো, সামনে অনেক কিছু ফেস করতে হবে। স্নিগ্ধ তাকিয়ে রইল ফেলফেল চোখে। বেচারা আবারও ভয় পাচ্ছে। ধ্রুব স্নিগ্ধের ফ্যাকাশে মুখ দেখে হাসলো। স্নিগ্ধ অবাক হয়ে ধ্রুবর হাসি দেখলো। তখন ধ্রুব হেসে স্নিগ্ধের কাঁধে চাপড়ে বলল,
আর হ্যাঁ, আমি রুড না। আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ। আমাকে ফেস কতটুকু করতে পারো সেটা দেখছিলাম। অদিতির বাবা আর কায়ের বাবা কিন্তু ফ্রেন্ড। শর্টলি দুটো শ্বশুর তোমার। আমি একটা শ্বশুর সামলাতে হিমশিম খাচ্ছি। এক বাচ্চা থাকার পরও কিছু হলেই এখনো বউ নিয়ে টানাটানি শুরু করে। ওদের সাথে জিততে হলে জেদি হাজবেন্ড হওয়া লাগবে। লাইক আমার জিনিস আমার চাই টাইপস, না হলে টিকতে পারবে না এদের মাঝে। আমাদের ওয়াইফদের ফ্যামিলি ভীষণ জেদি করা। স্নিগ্ধ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে ধ্রুবর কথা। ধ্রুব এবার সানগ্লাস চোখে লাগালো, স্নিগ্ধের দিকে চেয়ে বলল, প্ল্যান করে আমি ইনবক্স করে দিচ্ছি তোমাকে। বাসায় যাও এখন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি অদিতি অলওয়েজ ইউ উইথ গাইস। একটু থেমে ধ্রুব আবারও বলল, অ্যাকচুয়ালি আমি তোমার প্রতি ফার্স্ট থেকেই ভীষণ ইমপ্রেসড ম্যান। যে ট্যাবু আমি ভাঙতে পারিনি তুমি ভেঙেছ। গ্যাটস তো আছে তোমার। আই এম রিয়েলি ইমপ্রেসড। বলেই সানগ্লাস চোখ থেকে নাকের উপর নামিয়ে ধ্রুব চোখ টিপল। স্নিগ্ধ সাথে সাথে হেসে উঠল, এগিয়ে এসে সজোরে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব হেসে স্নিগ্ধর পিঠে চাপড়ে দিল। কায়া অদিতি দুজনেই দূর থেকে অবাক হয়ে দেখছে এরা কি করছে। এদের দেখে তো মনেই হচ্ছে না একটু আগে এদের মধ্যে ঝড় বয়ে গেছে। অদিতি কায়ার দিকে তাকালো, তাজ্জব হয়ে জিজ্ঞাসা করলো, কিছু বুঝলি? কায়া দুপাশে মাথা নাড়ালো। হুম। স্নিগ্ধ ধ্রুবকে ছেড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমি খুব ভয় পেয়ে গেছিলাম টু বি অনেস্ট, বাট আপনি আসলে অনেক কুল। ধ্রুব হাসলো, পরপর একটু এগিয়ে এসে নিচু গলায় স্নিগ্ধের দিকে ফিরে পড়ল। আরেকটা কথা, আই এম অলসো ফিলিং জেলাস অফ ইউ। বলেই ধ্রুব স্নিগ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল অদিতির দিকে। স্নিগ্ধ পেছন থেকে হেসে উঠল শব্দ করে। পরদিন সকাল 8:20, কাব্যদের ফ্ল্যাট। কুহু শাওয়ার নিয়ে বেরিয়েছে, ভার্সিটিতে যাওয়া লাগবে আজ শেষ দিন, তারপর পুজোর বন্ধ দিবে। কুহু বেরিয়ে আসতে কাব্য ড্রয়ার থেকে একটা খাম এনে কুহুর হাতে ধরিয়ে দিল। কুহু খাম হাতে নিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যর দৃষ্টি বুঝে জবাব দিল, খুলে দেখ, বাকিটা গোসল করে এসে এক্সপ্লেন করছে। বলেই কাব্য বাথরুমে ঢুকে গেল। কুহু ভ্রু কুচকে এবার খামটার দিকে তাকালো, তারপর টাওয়েল একপাশে রেখে খাম খোলা শুরু করলো। খাম থেকে বেরিয়ে এলো একটা সুন্দর নোট আর দুটো বিমানের টিকিট। কুহু বিমানের টিকিট দেখলো, ঢাকা টু সিলেট ফ্লাইট। আজকে রাতের সময় দেখাচ্ছে টিকিটে রাত 10টা। কুহু তখনও কিছুই বোঝেনি। ও সেভাবে টিকিট রেখে নোট খুলে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, ভাইয়া ও ভাবি, হানিমুন টিকিট তোমাদের জন্যে। এনজয় ইউর হানিমুন পিরিয়ড ফ্রম স্নিগ্ধ এক্সট্রা। ভাবি প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আম্মুর আইডিয়া, আমার নিজস্ব নয়, তবে আমি হ্যাপি, এনজয়। নোটটাকে শেষ অবধি পড়ার পর বেচারা কুহু একদম হাঁ হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে টিকিট দুটোর দিকে চেয়ে আবারও চিঠির দিকে তাকালো। এটা হানিমুন টিকিট। লজ্জা এবং অস্বস্তিতে কাঠ হয়ে এলো কুহুর সর্বাঙ্গ। পরপর নিজেকে সামলে নিয়ে কঠিন মুখে টিকিট দুটো আগের মতোই খামের ভিতর ঢুকিয়ে টেবিলের উপর ময়লা ফেলার মতো ছুঁড়ে ফেললো। আরাম করে প্রস্নিগ্ধের চিঠি নিয়ে বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলো কাব্যের আসার। কুহুর সন্দেহ হচ্ছে হানিমুন নামক নাটকটার পেছনে নিশ্চয়ই কাব্য ভাইয়ের হাত। সারাক্ষণ বড়মার ভদ্র সেজে থাকা পুত্র যে ঠিক কয়টা অসভ্য এবং ধুরন্ধর সেটা তো আর কেউ না জানুক, কুহু জানে। নিশ্চয়ই কিছু একটা পাকাচ্ছেন। আবার আসুক, গোসল সেরে চেপে ধরে জিজ্ঞাসা করবে। দেখা গেল কাব্য বেশ দেরি করে বাথরুম থেকে বেরিয়ে এলো চুল ঝাড়তে ঝাড়তে। কুহুকে বিছানার উপর বসা দেখে হঠাৎ আসলো। কুহু তখন নখ কামড়ে ধরে ভাবছে কিছু দেখিও নি, কাব্য বেরিয়েছে। কাব্য মৃদু হেসে মাথা দুদিকে ঝাড়া দিয়ে চুল এলোমেলো করে ফেলল। তারপর ধীর প্রায় উদম শরীরে স্রেফ টাওয়েল কোমরে বেঁধে রেখে এগিয়ে এসে কুহুর মুখের দিকে ঝুঁকে এলো। কুহু ভাবছিল, কাব্যর নাকে আলতো করে আঙ্গুল দিয়ে টোকা দিতে কুহু সম্বিত ফিরে পেয়ে চকিতে সামনে তাকালো। সাথে সাথে কাব্যের নাকের সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। ফ্যাল ফ্যাল চোখে কাব্যের দিকে তাকাতেই কাব্য মাথা নিচু করে ঝাঁকিয়ে চুলের পানি ঝাড়ল সোজা কুহুর মুখের উপর। শীতের ঋতুতে কাব্যের ভেজা চুলে ঠান্ডা পানি ঝটকা এসে চোখে মুখে চিটিয়ে পড়তে কুহু শিওরে উঠে চোখ খিচল। কি হচ্ছে কি, এসব ভিজে যাচ্ছি আমি। কাব্য শুনে মজা নিয়ে আবারও মাথা ঝাঁকিয়ে পানির ঝাটকা কুহুর উপর ছিটিয়ে দিতে দিতে হেসে উঠল। কুহু তাকিয়ে দেখলো হাসিটুকু কাব্য আর জ্বালালো না মেয়েটাকে। কুহুর নাকের উপর আলতো করে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, নাক রেড হয়ে আছে। বলে আবারও মৃদু হেসে কুহুকে ছেড়ে আয়নার দিকে চলে গেল। উল্টাপাল্টা বলল না কিছু। ওদিকে কুহু সাথে সাথে নাকে হাত দিয়েছে। লাল নাক লাল হবে কেন? কাব্যের দিকে আয়নায় তাকাতেই কাব্য ভ্রু উচ্চালো থতমত খেয়ে গেল। তাতে কুহু ভুলে গেল একটু আগের করা কাব্যের অত্যন্ত ছোট্ট একটা সুন্দর স্বামী স্ত্রী ধরনের রোমান্টিক আচরণ। আয়নার সামনে দাঁড়িয়ে কাব্য কুহু এবার যন্ত্রের ন্যায় বলল, টিকিট দুটো কিসের জানেন? কাব্য আলমারির দিকে এগুতে এগুতে যেন কিছুই জানে না ওভাবে অবুঝ কণ্ঠে বলল। কিসের? কুহু থামলো, ভীষণ অপ্রস্তুত হচ্ছে বেচারি। কাব্য আলমারি থেকে টি শার্ট খুঁজতে খুঁজতে মগ্ন থেকে আবারও জিজ্ঞাসা করলো,
বললি না কিসের? কুহু আমতা আমতা কণ্ঠে বলার চেষ্টা করলো। হানিমুন। বাকিটা বলতেও পারল না কুহু। তার আগে কাব্য টি শার্ট হাতেই কুহুর দিকে ঘুরে গেল। হানি কি? হানিমুন, ওয়ান ওয়ার্ড, ইজি ওয়ার্ড টু স্পেল। কুহু থতমত খেয়ে গেল কাব্যের এমন কথাতে ইতস্তত করে বলল, হ্যাঁ, ওই হানিমুন। কথা হচ্ছে আমি যাচ্ছি না, বড় মাকে ম্যানেজ করুন আপনি। কিভাবে করবেন সেটা আমি জানি না। কাব্য টি শার্ট নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আই কান্ট, সরি। কুহুর খুব গায়ে লাগলো যেন কথাটা বলল। কান্ট মানে? এটা এই হানিমুনের নাটক করার আগে ভাবলেন না কেন আপনি? হ্যাঁ, কাব্য আবারও সূর্য দিল, বলে হচ্ছে না, ভালো করে ট্রাই কর। হানি মুন, হানিমুন। আর কান্ট মানে আমি পারবো না। আমার বিয়েটা আমি বাইরের কারো কাছে হাসির পাত্র বানাতে পারবো না। আম্মু সেক্ষেত্রে একজন বাইরের মানুষ আমার কাছে। আই রেসপেক্ট দিস ম্যারেজ, তুই না করলেও। কাব্য শান্ত দৃষ্টি কুহুর দিকে ছুঁড়ে আয়নার সামনে গিয়ে পারফিউম দিল গায়ের উপর। কুহুর মনে হলো কাব্যের দেওয়া পারফিউম ওর নাকে মুখে ঢুকে গেছে। এত বেশি দিয়েছে, খেয়ে ফেললেই তো পারে পুরো ইম্পোর্টেড বোতল। কুহু বিছানায় বসা এখনো কাব্যের দিকে ঘুরে বসে বলল, আপনি তাহলে এই ড্রামা শুরু কেন করলেন? কে বলেছে হানিমুনের প্ল্যান করতে? কাব্য পারফিউমের বোতল টেবিলের উপর রাখতে রাখতে আয়নায় কুহুর দিকে ভ্রু কুচকেছে জবাবটা সোজা সাপটায় দিল। প্ল্যান? আমি সব হানিমুনের প্ল্যান করিও নি, চাইও নি এখন। ইনফ্যাক্ট আমাদের সম্পর্ক ঠিক না করা অবধি আমি এত দূর যেতামই না। এটা আম্মুর আইডিয়া। শেষের কথাটা কাব্য ভীষণ ক্যাজুয়ালি বলে চুল ব্যাকবাস করলো। কুহু হা হয়ে গেল, ওদিকে ভীষণ ইতস্তত করে বলল, বড় মা এইসব, ছি, এটা কেমন অকওয়ার্ড। কাব্য ব্রাশ রেখে দিল এক সাইডে, ফোন হাতে নিয়ে কিছু একটা করতে করতে জবাব দিল, কিছু করার নেই, আম্মু বাধ্য হিসাব করেছে। এটা আম্মুর ফল্ট না। কাব্য কথা বলতে বলতে নিচের ঠোঁট এর কোনা দাঁতের ফাঁকে কামড়ে ফোনে জরুরি কিছু ঘাটছিল। কুহু এবার বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।